ধারাবাহিকতা আজকে ঔষধ এবং অনৌষধি এই বিষয়ে স্যার শেষ পর্বে আজকে আলোচনা করবেন। তো স্যারকে আজকের আলোচনা শুরু করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমরা ডাক্তার বিজয় চন্দ্র দে মহোদয়কে ধন্যবাদ জানাই। আমরা 3টি ক্লাস আগে করেছি, আজকে তো মনে হয় ঔষধ বা রেমেডি এবং অনৌষধি বা প্লাসিবো, এটি নিয়ে বোধহয় আজকে 4র্থ ক্লাস সম্ভবত। আমি হিসাব রাখতে পারি না, হিসাব রাখা হয় না আমার। তো আমি স্মরণ করে দিতে চাই যারা নিয়মিত করছেন তাদের জন্য। সেটি হলো, আমরা প্রথমে ঔষধ নিয়ে কথা বলেছি। ঔষধ বা রেমেডি কি, ঔষধের সংজ্ঞা, একটা ঔষধের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম রেমেডি সম্পর্কে কিছু কথা। আমরা আলোচনা করেছি ঔষধ কিভাবে কাজ করে, অর্গানের কোন অ্যাপোরিজমে সেটি আছে। এরপরে ওষুধের শক্তিকরণ বা ডাইনামাইজেশন কি, সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা হোমিওপ্যাথিতে শক্তিকরণ স্কেলগুলো, দশমিক, শততমিক এবং সহস্রতমিক, এই স্কেলগুলো নিয়ে কথা বলেছি। আমরা এখানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্থাৎ আরোহী বা অবরোহী যে পদ্ধতি, স্কেলের ওষুধ তৈরির যে পদ্ধতিগুলো, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছিলাম মানব দেহে ঔষধ কিভাবে কাজ করে। এরপরে আমরা আলোচনা করেছিলাম হোমিও ঔষধ এর সঠিক ব্যবহার কি, কিভাবে হোমিও ঔষধ ব্যবহারের সঠিক পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমরা অনেকগুলো পদ্ধতি দেখিয়েছিলাম এবং এরপরে ঔষধের শক্তি এবং মাত্রা নিয়ে কথা বলেছি এবং এই যে ওষুধ সম্পর্কে ডাক্তার ভিতর কাজ, ডাক্তার রাজন শঙ্করন, ডাক্তার কেন, এদের মতবাদগুলো কি, সেগুলো নিয়েও কথা বলেছি। এবং ঔষধ প্রবিং কিভাবে করা হয়, প্রবিং এর পদ্ধতিগুলো কি, এগুলো নিয়েও আমি কথা বলেছি। তারপরে আমি ঔষধের সোর্স, ঔষধের উৎসগুলো কি, সেখানে আমি 6টি ঔষধের প্রধান 6টি সোর্স নিয়ে আমি কথা বলেছি। তারপরে আমি আলোচনা করেছিলাম অ্যান্টিমায়োজেমেটিক এবং ইন্টার কারেন্ট ঔষধগুলো কি কি, অর্থাৎ অ্যান্টিমায়োজেমেটিক এবং ইন্টার কারেন্ট রেমেডি কি, এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম গত ক্লাসে। ড্রাগ অ্যাকশন, ওষুধের অ্যাকশনটা কি, সেটা নিয়ে আমরা কথা বলেছি। ড্রাগ অ্যাকশন কি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে এই 3টি পর্বে। এবং আমরা গত পর্বে ড্রাগ অ্যাকশন পর্যন্ত আলোচনা করে আমরা আলোচনা শেষ করেছিলাম। আজকে আমরা একটা কথা প্রায় শুনি আমরা,
এটি ওষুধের মধ্যেই পড়ে, অর্থাৎ ঔষধের প্রাইমারি অ্যাকশন এবং সেকেন্ডারি অ্যাকশন। আমরা যখন অর্গানন খুলি তখন আমরা দেখি ঔষধের মুখ্য ক্রিয়া এবং ঔষধের গৌণ ক্রিয়া। এই যে হোমিওপ্যাথির বেসিক জিনিসগুলো আমরা যদি না জানি তাহলে আমরা প্রকৃত হোমিওপ্যাথ হতে পারি না, অসম্ভব না। তো আমরা এই যে ওষুধের মধ্যেই দেখেন কতগুলো বিষয় নিয়ে আমি কথা বলেছি। আজকে আমরা ঔষধের মুখ্য ক্রিয়া এবং গৌণ ক্রিয়ার কথা বলবো, এবং বাকি যেটুকু আছে সেটি হলো ঔষধের অনুষধি বা প্লাসিবো কি। এই প্লাসিবো নিয়ে অনেক কথা আছে, সেটি আমরা আলোচনা করব। আমরা শুরু করি। আমি খুব দীর্ঘ আলোচনায় যাবো না, কারণ আজকে আমি প্রচুর বৃষ্টিতে ভিজেছি। এরপরে বিকেলে আমার অনেক রোগীও ছিল, চেম্বার থেকে দেরি করে ফিরছি, যে কারণে চেষ্টা করেও পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত একটু কালক্ষেপণের জন্য। যাই হোক, আমরা ঔষধের মুখ্য ক্রিয়া এবং গৌণ ক্রিয়া একটু বোঝার চেষ্টা করি। আমরা আগে আসি ঔষধের প্রাইমারি অ্যাকশন বা মুখ্য ক্রিয়া কি। যখন কোনো ঔষধ মানুষের শরীরে প্রয়োগ করা হয় তখন সেই ওষুধটি শরীরে কোথায় কাজ করে জেনেছি আমরা, কাজ করে হচ্ছে জীবনী শক্তির উপরে। জীবনী শক্তির উপরেই প্রথম তার সাক্ষাৎ হয়। ঔষধ জীবনী শক্তির উপরেই তার কাজ বা প্রভাব বিস্তার করে। এই যে যে জীবনী শক্তির যে প্রভাব, ঔষধ দেহে গিয়েই জীবে দেই বা যেখানে দেই, আমরা যে পদ্ধতিতেই দেই না কেন, সেটি আগেই অ্যালোপ্যাথি হয়তো রক্তের সঙ্গে মিশে যায়। জীবনী শক্তি দেহের সর্বস্তর, জীবনী বৈশিষ্ট্য হচ্ছে দেহের সব জায়গায় থাকে জীবনী শক্তি। একটা পা কেটে ফেলছে, জীবনী শক্তি আছে। যতক্ষণ তার প্রাণ থাকবে ততক্ষণ জীবনী শক্তি থাকবে, অর্থাৎ যতক্ষণ জীবনী থাকবে ততক্ষণ তার প্রাণ থাকবে। অর্থাৎ ঔষধ যখন প্রয়োগ করা হয় মানব দেহে, ঠিক তখন এই ওষুধটি জীবনী শক্তির উপরে তার একটা প্রভাব বিস্তার করে বা জীবনী শক্তির উপরে আঘাত আনে প্রথমে। এই যে জীবনী শক্তির উপরে যে একটা প্রভাব বিস্তার করা বা জীবনী শক্তির উপরে আঘাত আনা, জীবনী শক্তিকে এই যে এটি হলো ঔষধের মুখ্য ক্রিয়া। অর্থাৎ মুখ্য ক্রিয়া কোথায় ঘটে? জীবনী শক্তির উপরে। এই যে মুখ্য ক্রিয়া, এটি মূলত ঔষধের একটা নিজস্ব ক্ষমতা। ঔষধের কারণে সুস্থ শরীরে যে পরিবর্তন আসে বা কৃত্রিম লক্ষণ তৈরি হয়, আমরা তো আগে আলোচনা শুনেছিলাম যে ঔষধ কিছুটা কৃত্রিম রোগ তৈরি করে, এবং সেই কৃত্রিম রোগের সঙ্গে জীবনী শক্তি মিলে রোগ শক্তির সঙ্গে রোগ শক্তির চেয়ে সেটা কিছুটা প্রবলতর হয়। আর ঠিক এ কারণেই এই দুই শক্তির সম্মিলিত প্রচেষ্টায় রোগ শক্তি দেহ থেকে বিতাড়িত হয়। তাহলে আমরা দেখলাম যে ঔষধ জীবনী শক্তির উপরে যে প্রভাব বিস্তার করে বা যে আঘাত আনে জীবনী শক্তির উপরে, আঘাত বলা ঠিক না, প্রভাব বিস্তার করে বলতে পারি আমরা। এই যে জীবনী শক্তির উপরে যে তার ক্রিয়া, এটি হলো ঔষধের মুখ্য ক্রিয়া। অর্থাৎ ঔষধের এক কথা আমরা বলবো, হোমিও ঔষধ বা আমাদের ঔষধ যখন দেহে প্রয়োগ হয় তখন জীবনী শক্তির উপরে প্রাথমিকভাবে যে ক্রিয়াটি সম্পন্ন হয় সেটি হলো ঔষধের মুখ্য ক্রিয়া বা প্রাইমারি অ্যাকশন। কারণ আমাদের ওষুধ শুরু করে জীবনী শক্তির সহায়তা দিয়ে, জীবনীর সঙ্গে একীভূত হয়ে যায়, জীবনী শক্তিকে রিঅ্যাক্টিভেট করে, উদ্দীপ্ত করে। তখন জীবনী শক্তি এবং ঔষধ শক্তি মিলে একটা কৃত্রিম আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করে, যেটি ন্যাচারাল যে ডিজিজ থাকে সেই ডিজিজ পাওয়ারফুল হয়।
যা হোক, সে ব্যাখ্যা আমরা আগে করেছি। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। কোষ্ঠকাঠিন্য যদি দূর করার জন্য যখন কড়া মাত্রার জোলাপ বা ঔষধ খাওয়ানো হয়, তখন কোষ্ঠকাঠিন্য যুক্ত মানুষটির পায়খানা সাময়িকভাবে পাতলা হতে পারে বা পাতলা হয়। এই যে অর্থাৎ একজন মানুষ কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাকে একটা ওষুধ খাওয়ানো হলো, তার পায়খানা পাতলা হলো। সেটা হতে পারে জোলাপ, অ্যালোপ্যাথি লাইনের ওষুধ হতে পারে, বা যে কোনো ভাবেই হোক, সেটি পায়খানা পাতলা হলো। কড়া মাত্রা ওষুধ যখন তাকে জোলাপ আকারে মানে খাওয়ানো হয়, তখন তার পায়খানা পাতলা হয়। অনেকে বলে যে কোষ্ঠকাঠিন্যে ভুগলে সজনা পাতার রস খাওয়ালে, বেটে সজনা পাতার রস খাওয়ালে তার পায়খানা পাতলা হয়। এটা জোলাপের মতো কাজ করে এবং পায়খানা পাতলা হয়। এই যে জোলাপ খাওয়ানোর পরে তার পায়খানাটা যে পাতলা হলো, যে কারণে, যে প্রভাবের কারণে, এটি হলো মুখ্য ক্রিয়া। অর্থাৎ সরাসরি গিয়ে সে একটা অবস্থার পরিবর্তন ঘটানোর চেষ্টা করছে। আমরা যদি দেখি যে গরম পানিতে হঠাৎ করে হাত ডুবালে হাত গরম বা লাল হয়, এই যে যখন হাতকে আমরা গরম পানিতে ডুবাই, তখন হাতটা বেশি গরম হলে, গরম তো হয়ই হাত, এবং হাতটা লাল হয়ে যায়। এই যে গরম পানিতে এই যে গরম পানির যে মানে রিয়াকশন হাতের উপরে, এটিও মুখ্য ক্রিয়া। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি, আমাদের মূল কথা হচ্ছে ওষুধ কাজ করে জীবনী শক্তির উপরে, এবং জীবনী শক্তির উপরে যে প্রভাব বিস্তার করে, এটি হলো মুখ্য ক্রিয়া। বাহ্যিক উদাহরণ দিলাম আমরা, যে পাতলা পায়খানা, কোষ্ঠকাঠিন্য পায়খানা পাতলা হয়ে জোলাপ খেলাম, এই জোলাপটা খাওয়ার পরে পাতলা পায়খানা হলো, এটি মুখ্য ক্রিয়ারই ফল। আবার যদি গরম ধরে হাত ডুবাই, হাতটি গরম হয় এবং লাল হয়, এটি হলো মুখ্য ক্রিয়ারই ফল। এবার আমরা দেখি গৌণ ক্রিয়া কি, সেকেন্ডারি অ্যাকশন। ঔষধের মুখ্য ক্রিয়ায় ফলে শরীরে যে কৃত্রিম পরিবর্তন আসে, তার বিপরীতে জীবনী শক্তি, শরীরের যে জীবনী শক্তি, আমাদের মধ্যে দেহের যে জীবনী শক্তি, সে নিজের আত্মরক্ষার্থে একটা প্রতিক্রিয়া দেখায় বা প্রতিরোধ গড়ে তোলে, তার রিয়াকশন দেখায়, সে, তাকে বলা হয় গৌণ ক্রিয়া। আমরা আমাদের হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গিতে দেখবো সেটা। ওষুধ খাওয়ার পরে প্রাথমিক যে ধাক্কাটা দেয়, প্রাথমিক যে ক্রিয়াটা ঘটে, সেটি হলো আমরা বললাম প্রাইমারি অ্যাকশন। এরপরে ওষুধ খাওয়ার পরে শরীরে যে একটা কৃত্রিম পরিবর্তন আসে, এবং এই পরিবর্তনের বিপরীতে শরীরের জীবনী শক্তি আত্মরক্ষার্থে যে প্রতিক্রিয়া বা প্রতিরোধ গড়ে তোলে, সেটি হচ্ছে গৌণ ক্রিয়া। এটি ওষুধের প্রভাব নয়, আগেরটি প্রাথমিক অ্যাকশন, ওষুধের প্রভাব, একেবারে নিজস্ব ক্ষমতা। আর সেকেন্ডারি অ্যাকশনে ওষুধের এটা কিন্তু প্রভাব না, নিজস্ব ক্ষমতা না, বরং শরীরের নিজস্ব প্রতিরক্ষামূলক একটা প্রতিক্রিয়া। কার সঙ্গে মিলে? জীবনী শক্তির সঙ্গে মিলে একটা প্রতিক্রিয়া দেখায়। এখানে কিন্তু জীবনী শক্তি নিজের আত্মরক্ষার্থে সে প্রতিক্রিয়া দেখায়, এটি হলো গৌণ ক্রিয়া। অর্থাৎ গৌণ ক্রিয়া সাধারণত মুখ্য ক্রিয়ার একটা বিপরীত অবস্থা। প্রাইমারি অ্যাকশন হলো সেকেন্ডারি অ্যাকশনের বিপরীত একটা প্রক্রিয়া, অর্থাৎ সেকেন্ডারি অ্যাকশন প্রাইমারি অ্যাকশনের একটা বিপরীত প্রতিক্রিয়া। আমরা আগেরবার আলোচনা করেছিলাম বা বলেছিলাম যে জোলাপ খেলে পাতলা পায়খানা, একজন কোষ্ঠকাঠিন্য সম্পন্ন রোগীর তাকে যদি জোলাপ যদি কিছু খাওয়ানো হয়, তাহলে তার কোষ্ঠকাঠিন্য থেকে সে সাময়িকভাবে তার পাতলা পায়খানা হয়। এটি ছিল প্রাইমারি অ্যাকশন বা মুখ্য ক্রিয়া। এই যে
রোগীর যে পাতলা পায়খানা হওয়ার প্রভাব কাটাতেই রোগী আগের সে মারাত্মক কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। অর্থাৎ জোলাপ দিয়ে যে পাতলা পায়খানা গঠন হয়, সাময়িক ভাবে পাতলা পায়খানা হয় বটে, কিন্তু দেখা যায় তার আবার পায়খানা আগের চেয়েও কঠিন হয়ে পড়ছে। এই কঠিন হওয়ার কারণ হচ্ছে জীবনী শক্তি গৌণ প্রতিক্রিয়ার ফল এটি। অর্থাৎ জীবনী শক্তি তার নিজস্ব প্রতিরোধ ক্ষমতা দিয়ে আত্মরক্ষার স্বার্থে সে একটা প্রতিরোধ গড়ে তোলে। এখানে পাতলা পায়খানা হয়ে গেছে, দেহ থেকে টক্সিন বের হয়ে গেছে বা যা কিছু ঘটছে, কিন্তু দ্বিতীয়বারে তার পায়খানাটা আরো শক্ত হয়ে গেছে। এটি হলো একদিকে পাতলা পায়খানা হয়েছে, এর বিপরীত হচ্ছে আবার কোষ্ঠকাঠিন্য। এই যে কোষ্ঠকাঠিন্য হলো দ্বিতীয়বারে, এটি হলো তার গৌণ ক্রিয়ার ফল। আমরা আগে উদাহরণ দিয়েছিলাম যে গরমে হাত ডুবালে হাত গরম হয় এবং হাত লালচে হয়ে যায়, কিন্তু আপনি দেখবেন যখন হাত লালচে হলো বা গরম হলো, আপনি হাতটা তুলে ফেলুন, স্বাভাবিক বাতাস লাগুক, দেখবেন হাতটি অনেক ঠান্ডা অনুভূত হয়। অর্থাৎ গরম দেওয়া যখন থাকে হাতটা, তখন গরম হয়, উঠালেন হাতটা লাল হয়। যখন হাতটা পুরোপুরি একটু গরমের প্রভাব থেকে মুক্ত হয়, তখন দেখবেন হাতটা বেশ ঠান্ডা মনে হয়। এই যে ঠান্ডা অনুভূতি, এটি জীবনী শক্তির একটা প্রতিক্রিয়া দেখায়। এই প্রতিক্রিয়াই হচ্ছে গৌণ ক্রিয়া, অর্থাৎ সেকেন্ডারি অ্যাকশন। প্রথমে হাতটা গরম হলো, গরম জলে ডুবানোর পরে হাতটা লালচে ভাব হলো, যখন কিছু সব বাইরে রাখলাম তখন হাতটা বেশ ঠান্ডা মনে হলো। এই যে ঠান্ডা ভাবটা ফিরিয়ে আনা, যেটা ন্যাচারাল ঠান্ডা তার চেয়েও বেশি ঠান্ডা, এটিকে বলা হয় গৌণ ক্রিয়ার ফল। তাহলে আমরা এই যে মুখ্য ক্রিয়ার বেলায় আমরা দেখলাম হোমিও ওষুধ জীবনী শক্তির সঙ্গে জীবনী শক্তির উপরে গিয়ে একটা কাজ শুরু করে এবং এর প্রভাব বিস্তার করে। এই যে প্রভাব বিস্তার জীবনী শক্তির উপরে, এটি হচ্ছে মুখ্য ক্রিয়া। আর গৌণ ক্রিয়া হচ্ছে মুখ্য ক্রিয়ার ফলে শরীরে যে কৃত্রিম পরিবর্তন আসে এবং তার বিপরীতে জীবনী শক্তি আত্মরক্ষাতে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, সেটি হচ্ছে গৌণ ক্রিয়া। এক কথায় মুখ্য ক্রিয়া ওষুধের নিজস্ব ক্ষমতা, আর গৌণ ক্রিয়া ওষুধের প্রভাবে নয়, জীবনী শক্তি রিঅ্যাক্টিভেট হয় এবং শরীরের নিজস্ব প্রতিরক্ষামূলক প্রতিরোধের জন্য সে প্রতিক্রিয়া দেখায়, সেটাকেই বলা হয় গৌণ ক্রিয়া। আমরা উদাহরণ দিয়ে আলোচনা করলাম। এবারে আমাদের ওষুধের এই আজকের এই আলোচনার শেষের অংশটা আমরা আলোচনা করব। এটি আমাদের একান্ত জানা উচিত। সেটি হলো অর্গান অফ মেডিসিন এবং ক্লিনিক্যাল হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে প্লাসিবো বা অনৌষধি একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বিষয়। অনেক সময় ঔষধ দেওয়ার চেয়ে প্লাসিবো দেওয়া চিকিৎসকের জন্য অনেকটা জরুরি হয়ে পড়ে। হোমিওপ্যাথিতে বলা হয় তিনিই ভালো চিকিৎসক যিনি যত প্লাসিবো ব্যবহার করতে পারেন। অর্থাৎ যত আপনি প্লাসিবো ব্যবহার করবেন, তত আপনি কম ওষুধ ব্যবহার করবেন। অর্থাৎ সেই সব চিকিৎসক বেশি প্লাসিবো ব্যবহার করেন যারা রোগীকে সঠিকভাবে পর্যবেক্ষণ করেন এবং ঔষধ কম ব্যবহার করেন। তাহলে এই বিষয়টি আমাদের অবশ্যই জানা উচিত। যেহেতু প্লাসিবো আমাদের ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, আমাদের সেটা করতে হয়, সেক্ষেত্রে আমাদের প্লাসিবো সম্পর্কে একটা ভালো ধারণা থাকা উচিত। প্লাসিবো বা অনৌষধি কি,
প্লাসিবো একটা ল্যাটিন শব্দ, যার অর্থ হলো আই শ্যাল প্লিজ, বা আমি সন্তুষ্ট করব। সহজ কথায় আমরা যদি বলি, প্লাসিবো এমন এক ধরনের দ্রব্য যা দেখতে, খেতে, গন্ধে হুবহু ঔষধের মতো, কিন্তু এর ভেতরে কোনো ভেষজ শক্তি বা ঔষধ গুণ থাকে না, ঔষধি গুণ থাকে না। এটি সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং এর কাজ হলো রোগীকে মানসিকভাবে সন্তুষ্ট রাখা। রোগী মনে করেন, যখন তাকে প্লাসিবো দেওয়া হয় তখন রোগী মনে করেন আমি নিয়মিত ঠিকঠাক ওষুধ খাচ্ছি। অর্থাৎ এই যে আত্মতুষ্টি বা রোগীর সন্তুষ্টিকরণের একটি ব্যবস্থা হচ্ছে প্লাসিবো। আমরা আবার বলি, প্লাসিবো এমন এক ধরনের দ্রব্য যা দেখতে ওষুধের মতো, কিন্তু ওষুধের যে ভেষজ গুণ থাকে বা শক্তি থাকে সেটি প্লাসিবো থাকে না। এর কাজটা হচ্ছে রোগীকে সন্তুষ্ট করা। এখন প্লাসিবো আমরা সুগার অফ মিল্ক, যেটি বা দুগ্ধ শর্করা, অ্যালকোহল বা ডিস্টিল ওয়াটার, বিভিন্ন ভাবে বিভিন্ন ফরম্যাটে আমরা প্লাসিবো দিয়ে থাকি। কখনো সুগারে, কখনো পিলে, কখনো অ্যালকোহল বা সুদি স্প্রিটে, বা পানির সঙ্গে মিলিয়ে, বা পানি হিসেবে অনেক সময় প্লাসিবো দেওয়া হয়। তাহলে প্লাসিবো আমাদের খুব দরকার। আমরা একটা রোগীকে, এখন বরেণ্য চিকিৎসক পৃথিবী দ্বারা অধিকাংশ চিকিৎসক শততমিক ওষুধ ব্যবহার করেন। বরেণ্য যে কজন আছেন আমার জানা মতে অধিকাংশ চিকিৎসক, অধিকাংশ মানে সিংহভাগ চিকিৎসক শততমের পদে ওষুধ, যেমন ভিতল কাস, রাজন সংকরণ, জন শেলডন, মাসিমা মেলাঙ্গো, জেরেমি শের, রবিন মর্ফি, সবাই কিন্তু শততমের ওষুধ পদ্ধতি ওষুধ ব্যবহার করেন। এখন শততমের পদ্ধতি ওষুধে ভিতল কাসের মাত্রা হচ্ছে কি সিঙ্গেল ডোজ, ওয়েট অ্যান্ড ওয়াশ, যেটা হোম হ্যানিম্যানের কথা ছিল। সিঙ্গেল ডোজ, পঞ্চম সংস্করণ পর্যন্ত তিনি বলছেন সিঙ্গেল ডোজ, ওয়েট অ্যান্ড ওয়াশ, তাকে পর্যবেক্ষণ করে দেখো। এখন দেখতে হলে রোগী যদি একটা পুড়িয়ে দিয়া বলা হয় যে আপনি 1 মাস পরে আসবেন, আর কিসের ডাক্তার, টাকা রাখলো 2000 আমার কাছ থেকে, একটা পুড়িয়ে দিয়া আর ওষুধই দেয় না, ওষুধ খাবো না আমি আর। যদি তাকে অনুষধি বা প্লাসিবো দেওয়া হয়, সে নিয়ম মাফিক খেতে থাকে, তাহলে সে মনে করে আমি ঔষধ খাচ্ছি। আমরা বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন কৌশল অবলম্বন করি প্লাসিবো দেওয়ার ক্ষেত্রে, মেয়ে ডাক্তাররা বিশেষ করে। আমরা এবার দেখবো প্লাসিবোর নামগুলো কি। সাধারণত হোমিওপ্যাথি চিকিৎসকদের কাছে নিজস্ব পরিভাষায়, প্রেসক্রিপশনে একটি বিভিন্ন শব্দ নাম লেখা হয় যাতে রোগী বুঝতে না পারেন। যেমন আমরা প্লাসিবোকে PLACEBO প্লাসিবো হিসেবে জানি, এটা সবাই জানি, কমন প্লাসিবো। কেউ কেউ বলেন ফাইটম, PHYTUM, ফাইটম, এটিও প্রচলিত নাম। ফাইটম অর্থ যুদ্ধ করা। রোগীর জীবনী শক্তি একাই রোগের সাথে যুদ্ধ করবে, এর আমার ধারণা। কেউ বলেন রুব্রাম, RUBRUM, রুব্রাম, এটিও প্লাসিবো হিসেবে গণ্য হয়। অনেক সময় অ্যালকোহলে লাল রং মিশিয়ে এটি ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে। অনেক সময় দেখবেন SL লেখা থাকে ডাক্তারের প্রেসক্রিপশনে, অর্থাৎ স্যাকল্যাক। এই যে স্যাকারাম ল্যাকটিস বা দুগ্ধ শর্করা, পুরো নামটা সংক্ষেপে লেখে SL, স্যাকল্যাক সংক্ষেপে বলা হয়। এটিও প্লাসিবো আকারে গণ্য করা হয়।
আরেকটা আছে নিহিলিন। নিহিলিন অর্থাৎ NIHILIN, নিহিলিন। এই নিহিলিনও, যার অর্থ নাইল বা কিছু না, এটিও প্লাসিবো হিসেবে গণ্য করা হয়, লেখা হয়। অনেকে লেখেন নন রিম, মানে নো রেমেডি, NO হাইপেন দিয়া REM, অর্থাৎ নো রেমেডি, নো রিম লেখা হয়, নো রেমেডি, অর্থাৎ কোনো ঔষধ এর মধ্যে নেই। এই সাধারণত হোমিওপ্যাথি চিকিৎসকরা প্লাসিবো, হাইটম, রুব্রাম, ল্যাক্সাক বা আইসাক্লাক বা এসএল আর নিহিলাম, নো রিম বা নো রেমেডি, এই 6 ভাবে, সংক্ষিপ্ত ভাবে এই 6 ভাবে হোমিও ডাক্তাররা প্লাসিবোকে ফাইন্ড আউট করেন, বা প্লাসিবো শব্দের পরিবর্তে এই আরো 5 ধরনের আইটম, রোগ্রাম, স্যাক্লাক, নিহিলিন এবং নো রিম, এই আরো 5টি প্লাসিবো সহ মোট 6 ভাবে এই প্লাসিবোকে আমরা ব্যবহার করে থাকি, লিখে থাকি। কেউ একভাবে, সবাই একভাবে লেখে না, কেউ একভাবে লেখে। আমি 2 ফাইটমও লিখি, কখনো রোগ্রামও লিখি, প্লাসিবো লিখি। আমি ফাইটম এবং প্লাসিবো বেশি লিখি। এখন প্লাসিবোর প্রয়োজনীয়তা ও ব্যবহার, এটা কিন্তু আমাদের অর্গাননে আসছে, এই প্লাসিবোর ব্যবহার সম্পর্কিত অর্গাননে কিন্তু আসছে। এখন অনেকে মনে করেন প্লাসিবো দেওয়া মানে রোগীকে ঠকানো, কিন্তু অর্গানন মতে এটি চিকিৎসারই একটি অংশ, এর প্রয়োজনীয়তা অপরিসীম। মহাত্মা হ্যানিম্যান সেভাবেই ব্যাখ্যা করছেন। ঔষধের ক্রিয়া অব্যাহত রাখা প্রথম কথা। হোমিওপ্যাথিতে একটি ঔষধ, বিশেষ করে ক্রনিক কেসে, একবার প্রয়োগ করার পরে তা 15 দিন বা 1 মাস ধরে কাজ করতে পারে। এই 1 মাস ধরে কাজের মধ্যে যদি রোগীকে বলা হয় 1 মাস কোনো ঔষধ খাবেন না, তাকে শুধুমাত্র একটি পাউডার বা 2টি পাউডার দিয়ে বলা হলো যে আপনি আর ওষুধ খাবেন না, তখন রোগী ভাববেন ডাক্তার আমার চিকিৎসা করছেন না, বা আমার চিকিৎসা তিনি বুঝতে পারছেন না, অধিকাংশ ক্ষেত্রে ভাববেন। এই কারণে রোগীকে যদি আমরা নিয়মিত একটা ঔষধের মতো খাওয়ার ব্যবস্থা রাখি, তাহলে এই প্লাসিবো আমাদের রোগীর যেহেতু কোনো ক্ষতি করে না, এর অনৌষধি, তাহলে রোগী ভাববেন যে তিনি ওষুধ খাচ্ছেন এবং তার ভেতরে আসল ঔষধটি কোনো বাধা ছাড়াই কাজ করে যেতে থাকবে। আর একটা জায়গায় রোগ বৃদ্ধি বা অ্যাগ্রাভেশনের ক্ষেত্রেও প্লাসিবো দরকার। সেটি কেমন? সঠিক ঔষধ যখন প্রয়োগ হয় রোগীর দেহে, তখন অনেক সময় তার কষ্ট বেড়ে যায়, তখন ঔষধ বন্ধ করে দিতে হয়। তুমি সহজ ওষুধ ব্যবহার করলে এই ঘটনা ঘটে। এই যখন বন্ধ করা হয়, তখন তার জন্য রোগী ভাবে ঔষধ না খেলে রোগ কি করে সারবে, তখন তার জন্য আমরা বিকল্প একটা ওষুধ প্লাসিবো আকারে দিয়ে দেই। হয়তো তার জন্য ওষুধ চলছে সালফার 2, ওষুধের কাজ শুরু করছে, আমরা জানতে পারলাম ওষুধটা দেওয়া হয়েছে 1 মাসের জন্য, কিন্তু দেখা গেল 5-7 দিন পরে ওষুধের চমৎকার কাজ শুরু হয়েছে। আমরা বললাম ওষুধ খাওয়া বন্ধ রাখেন, তাহলে কি হবে? তখন আমরা বলি অতিরিক্ত ওষুধটা দেওয়া আছে 3 নাম্বার, এইটা খাওয়া শুরু করেন, এটা আরো কাজ আগাই নেবে। তাকে বলা হলো, সে সেটা বিশ্বাস করে সেটা খাওয়া শুরু করলো। এই যে অ্যাগ্রাভেশনের ক্ষেত্রে আমরা এই সময়ে অনেক সময় দেখা যায় যখন রোগীর সমস্যা বাড়ে, তখন বলি প্লাসিবো দিয়ে বলি যে আপনারা এটা একটু বারবার খাবেন। যেখানে বলছিলাম তাকে 12 ঘন্টা অন্তর, তখন তাকে বলা 6 ঘন্টা অন্তর, বা ঝাঁকি
ওষুধ দিলে প্লাসিবোতে বলা হয় ঝাঁকিটা একটু কমান বাড়ান, এসব বলে বলে আমরা তাদেরকে এই অ্যাগ্রাভেশনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। অর্থাৎ তাকে যদি এই প্লাসিবো ওষুধ দেওয়া না হয় তাহলে কিন্তু আমরা এই রোগীর অ্যাগ্রাভেশনটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না এবং অনেক সময় রোগী হাতছাড়া হয়ে যাবে। মানসিক সন্তুষ্টির জায়গা থেকে প্লাসিবো ব্যবহার করার কথা বলছে মহাত্মা। অনেক সময় রোগী আসেন যারা মনে করেন ঔষধ না খেলে রোগ ভালো হবে না। আমরা এমন রোগী দেখি 4 মাস 5 মাস 6 মাস প্লাসিবো আছে, প্লাসিবো চলছে, 4 মাস 3 মাস তো অ্যাভেলেবেল আমাদের আছে। 4 মাস ব্রাউনিয়া দিয়েছি, ওদের কাজ সুন্দর চলছে, আজকে 2.5 মাস কোন ওষুধ তার প্রয়োগ হচ্ছে না, ব্রাউনিয়া 200-এ দারুণ রেজাল্ট হচ্ছে, রোগী প্রত্যেক 15 দিন পর আসতেছে, হ্যাঁ ভালো আছে, তাকে একটা প্লাসিবো 2টা প্লাসিবো দেওয়া হচ্ছে। স্যার আজকে ব্যথাটা একটু মনে হয় বেশি বেশি, ঝাঁকি কমিয়ে দেন, ঝাঁকিতে প্লাসিবো দেওয়া হয়েছে। স্যার ব্যথাটা একদম আরামে আছে স্যার, ঝাঁকি বাড়িয়ে দেন। ঝাঁকি বাড়ালে স্যার বাড়ালে কি হবে? বাড়ালে দেখবো যে আপনার জীবনী শক্তি কতটা বা আপনার শক্তি দেহ শক্তি কতটা বাড়ছে। যদি বাড়ে তাহলে ঝাঁকি সহ্য করতে পারবেন। হ্যাঁ স্যার বাবাও ঝাঁকি দিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না, দিচ্ছে তো প্লাসিবোতে। এই যে যে মানসিক তৃপ্তির জন্য আমাদেরকে অবশ্যই প্লাসিবো দেওয়া দরকার। অনেক রোগী আছে ওষুধ কম দিলে সে বিরক্ত বোধ করে, সে একটা লাস্ট ডোজ চায়, বারবার ওষুধ খেতে চায়। এসব ক্ষেত্রে রোগীদেরকে মানসিক তৃপ্তির জন্য, মানসিক সান্ত্বনার জন্য অবশ্যই প্লাসিবো বা ফাইটাম বা রোব্রাম বা স্যাক্ল্যাক ব্যবহার করা উচিত। না হলে অনেক ক্ষেত্রে রোগী হাতছাড়া হয়ে যায় বা রোগী মানসিকভাবে জোর পান না। এরপরে ঔষধ খাওয়া রোগ। অনেকে আছে কারণে অকারণে ঔষধ বেশি খায়, যদি তাকে প্লাসিবো দেওয়া না হয় রোগী হয়তো বাজার থেকে ওষুধ কিনে খাওয়া শুরু করবে। সামান্য সমস্যা আসছে, আর ডাক্তার 1 মাস পর ওষুধ একটা পুড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে যে এটা খেতে থাকেন 1 মাস পরে আমি এখন মরে যাচ্ছি, আমার মাথা ব্যথা করে, আমার পা ব্যথা করে, বা কোনো ডিসচার্জ হচ্ছে। ওষুধ দেওয়ার পরেই রোগীর পাতলা পায়খানা হলো, রোগী চট করে বাজার থেকে অ্যামোডিস কিনে এনে খাবে বা পাতলা পায়খানার অ্যান্টিবায়োটিক খাবে। তখন যে আমাদের জানাই আমরা প্লাসিবো দিয়ে, আমরা অনেক সময় ফাইটামে প্লাসিবো অর্থাৎ লিকুইড যেমন দেই, অনেক সময় আমরা পুরিয়া ফর্মেও প্লাসিবো দেই। অর্থাৎ সমস্যা হচ্ছে, হ্যাঁ অতিরিক্ত ওষুধ আছে না, ওরা কিন্তু প্লাসিবো। তাকে বলা হয় ওখান থেকে 3টা পাউডার 1 ঘন্টা পর পর 3টা পাউডার খেয়ে ফেলেন 1 নং থেকে। হয়তো আমরা 5 ধরনের প্লাসিবো দেই, পুরিয়া করে দিয়ে দেই, যেটা সমস্যা হলে জানাবে। হ্যাঁ ডাক্তারবাবু 1 দিন পরে বললেন ডিসচার্জ হচ্ছে, তার সর্দি আসছে, পাতলা ব্যথা হচ্ছে, মাথা কামড়াচ্ছে বা পাতলা পেটে ব্যথা করতেছিল, পায়খানা আর্দ্রতা হয়ে পেট পরিষ্কার হয়েছে, টক্সিন বের হয়ে গেছে, শরীরের স্বাভাবিক শৃঙ্খলা জীবনী শক্তি ডিঅ্যাক্টিভেট হচ্ছে এবং স্বাভাবিক শৃঙ্খলা ফিরে আসছে। এই সময় যদি আমরা তাকে প্লাসিবো না দিতাম, সে কিন্তু বাজার থেকে ওষুধ কিনে খাওয়া শুরু করতো। এই কারণে অতিরিক্ত ওষুধ খাওয়া রোধ করার জন্য আমাদের প্লাসিবো দেওয়া উচিত। আরেকটা জায়গায় আমরা আসছি ডায়াগনস্টিক পারপাস, যেটা আমরা বলি রোগ নির্ণয় বা ভান করা। অনেক সময় রোগী রোগের ভান করেন, যেটাকে আমরা বলি আমাদের অনেক ওষুধই আছে যে আমরা বলি ফেনিং সিকনেক। এই ফেনিং সিকনেকের ক্ষেত্রেও রোগীর প্লাসিবো দিলে রোগীরা বলে ডাক্তারবাবু আপনার ওষুধটা খেলেই ওই ওষুধটা দেন না, পুরিয়াটা বা পানির ওষুধটা যতটুকু দেন, এটা খাওয়ার সঙ্গে সঙ্গেই আমার নিয়মিত পায়খানা হয়, এইটা খাওয়ার সঙ্গে সঙ্গেই আমার ব্যথাটা কমে যায়, এটা খাওয়ার সঙ্গে সঙ্গেই আমার ম্যাজ করার কমে যায়, এটা খেলে আমি ডাক্তারবাবু পুরিয়াটা দিয়ে দেবেন। এটা আসলে তাকে দেওয়া হয় প্লাস্টিক, অথবা অতিরিক্ত পানির ওষুধ দেওয়া হয় প্লাস্টিকে, অথবা একটু বেশি করে আরএস দিয়ে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে আরএস আমরা খুব কম দিই, অধিকাংশ ক্ষেত্রে আমরা পুরিয়া দিই এবং মানে লিকুইড আকারে দেওয়া হয় পানির সঙ্গে। সেভাবে এক্সট্রা ওষুধ খেলেই ভালো থাকবে। এবং অনেকেই ফোন করে স্যার এই ওষুধ খাবো নাকি, গাটা খুব ব্যথা করতেছে, না 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 সর্দি আসছে স্যার, হ্যাঁ একটু খান একটু খান, যদি বেশি বিরক্ত করে তখন বলি খেতে। এই যে যে
প্লাসিবো দেখুন আমরা 6টি বিষয় আলোচনা করলাম, যে 6টা ধাপে, অর্থাৎ ওষুধের ক্রিয়া অব্যাহত রাখা, ওষুধের বৃদ্ধি ঘটলে সেটাকে নিয়ন্ত্রণ করা, মানসিক সন্তুষ্টি করা, ঔষধের অতিরিক্ত ওষুধ খাওয়ার প্রবণতা রোধ করা, এবং রোগী যে ফেনিং সে ভান দেখায় সেই সময় তাকে প্লাসিবো দিয়ে তার মন জয় করা। এতগুলো বিষয় যদি আমরা প্লাসিবো না ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা রোগীকে ধরে রাখতে পারবো না। বৃদ্ধি ঘটছে, রোগী তুলে ধরে, তখন আমরা বলি 1 নম্বর খান, 2 নম্বর খান, 5 নম্বর খান, 7 নম্বর খান, এটা খেলে ঠিক হয়ে যাবেন। এবং দেখা যায় 3-4 দিন পরে রোগী প্লাসিবোতে থাকে এবং রোগী স্বাভাবিকভাবে শৃঙ্খলায় ফিরে আসে। এখন আমরা দেখি অর্গাননের আলোকে প্লাসিবোর কথা আসছে কিনা। আমরা দেখি মহাত্মা হ্যানিম্যান অর্গাননের 281 নম্বর অ্যাফোরিজমে 81 নম্বর সূত্রের পাদটিকায় প্লাসিবো ব্যবহারের অনুমতি, ব্যবহারের গুরুত্ব, মানে তিনি এই কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু 281 নম্বর সূত্রের পাদটিকায় ব্যাখ্যা করছেন। তিনি পরামর্শ দিয়েছেন আমাদেরকে, যখন সঠিক ঔষধ তার কাজ চালিয়ে যাচ্ছে তখন চিকিৎসকের উচিত রোগীকে ঔষধবিহীন অনুবটিকা বা আনমেডিকেটেড গ্লোবিউলস দেওয়া, যাতে রোগীর মনে হয় সে নিয়মিত ঔষধ সেবন করছে। এতে তার মানসিক জোর আসে, অর্থাৎ তার জীবনী শক্তি বিরক্ত না হয়ে আরোগ্যের পথে ধাবিত হয়। যখন তার মানসিক শান্তি পায় যে আমি ঔষধ খাচ্ছি, ঠিক তখন তার জীবনী শক্তি বিরক্ত না হয়ে বরং আরোগ্যের পথে এগিয়ে যায়। এক্ষেত্রে যদি তাকে তার সমস্যা বাড়ছে, সে ওষুধ না পায়, তখন ভাবে আমার ওষুধ নেই, তার মানসিক জোর কমে যায় এবং জীবনী শক্তি কিছুটা বাধাগ্রস্ত হয়ে পড়তে পারে। অনেক দুশ্চিন্তা দুর্ভাবনা থাকলে ওষুধ দেয় না, কি চিকিৎসা করে, ওষুধ দেয় না, এতে জীবনী শক্তি প্রভাব বিস্তার করে। তাহলে আমরা দেখলাম যে অর্গানও আমাদেরকে এই ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। সুচিন্তিত একটা মতামত আছে, প্লাসিবো কতদিন দেওয়া উচিত। দ্বিতীয় প্রেসক্রিপশনে রোগী যতদিন ভালো থাকবে, যতদিন রোগী উন্নত অব্যাহতি থাকবে, ততদিন প্লাসিবো চালাতে হবে। এটি 7 থেকে শুরু করে 6 মাস পর্যন্ত আমরা ব্যবহার করি এবং সেভাবেই বলা আছে। রোগী আরামে আছে, ওষুধ প্রয়োজন নেই, আমরা রোগী ছেড়ে দিই। অনেক সময় এই প্লাসিবোর উপর থেকে থেকেই রোগী বিদায় নিয়েছে, একটা ডোজ ব্যবহার হয়েছে, প্লাসিবোর উপরেই থেকে সে বিদায় নিয়ে চলে গেছে। ক্রনিক ক্ষেত্রে, একুয়েট ক্ষেত্রে যতক্ষণ আপনি সুস্থ বোধ করছেন বা যতক্ষণ অ্যাগ্রাভেশন চলছে ততক্ষণ প্লাসিবোর উপরেই রাখা উচিত। তাহলে আমরা দেখলাম হোমিওপ্যাথিক চিকিৎসায় প্লাসিবো হলো একটি কৌশলগত বা টেকনিক্যাল টুলস। এটিকে মিথ্যা বলা বা ঠকানো বলা যায় না। এটি হলো রোগীর মঙ্গলের জন্য এবং চিকিৎসা ধারা অক্ষুণ্ণ রাখার জন্য একটি নীরব সহযোগিতা। একজন দক্ষ চিকিৎসকের সাফল্যের পেছনে 50% ভূমিকা থাকে সঠিক ঔষধের, আর বাকি 50% ভূমিকা থাকে সঠিক সময়ে প্লাসিবো ব্যবহার করার অভ্যাস। অর্থাৎ তিনিই ভালো চিকিৎসক যিনি বেশি প্লাসিবো ব্যবহার করতে পারেন। এই একটি কথা থেকে আমরা বুঝতে পারি আমাদের চিকিৎসা ব্যবস্থায় প্লাসিবো কত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এবারে আমরা দেখব একটা কথা আমরা প্রায় শুনি, সেটি হলো
প্লাসিবো ইফেক্ট। প্লাসিবো ইফেক্ট মানুষের মনস্তত্ত্বের এক অদ্ভুত ক্ষমতা, যেখানে কোনো আসল ঔষধ বা চিকিৎসা না দিয়েও রোগী সুস্থ বোধ করেন, তার রোগের লক্ষণ কমে যায়। সহজ কথায়, রোগীকে যখন এমন কোনো জিনিস ঔষধ হিসেবে দেওয়া হয় যার কোনো রাসায়নিক বা ঔষধি গুণ নেই, কিন্তু রোগী দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তিনি একটি ওষুধ নিয়মিত খাচ্ছেন এবং এটি খাওয়ার ফলেই তিনি সুস্থ হয়ে উঠছেন, তখন এই যে তার মধ্যে যে একটা স্টিমুলেশন হচ্ছে, যখন তার শরীর সত্যি ইতিবাচক সাড়া দেয়, অর্থাৎ যখন তার মানসিক জোর ফিরে আসে এই প্লাসিবো ব্যবহারের কারণে, তখন তার জীবনী শক্তি উদ্দীপ্ত হয় বেশি, যেটা আমরা বলি স্টিমুলেশন বলা হয়। এই মানসিক বিষয়ের কারণেই শারীরিক উন্নতির ঘটনাটাকে বিজ্ঞানীদের ভাষায় বলা হয় প্লাসিবো ইফেক্ট। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই। একজন মানুষ, স্টিমুলেশন জিনিসটা কি আমরা বোঝাতে চাই, স্টিমুলেশনটা কি, এই উদ্দীপ্ত হওয়ার বিষয়টি একটু বোঝানোর চেষ্টা করি, আমরা আশা করি পরিষ্কার হব। একজন লোক, তিনি খুব অসুস্থ, তার বাড়িটা খুব জঙ্গলের পথ অতিক্রম করে বাড়ি যেতে হয়। তিনি ডাক্তারের কাছে গেছেন, ফিরে আসছেন, একা চলতে কষ্ট হয়, লাঠিতে ভর দিয়ে চলেন। ডাক্তার বলেছেন এর তেমন কোনো রোগ নেই, এর মানসিক সমস্যাই বড় সমস্যা। ছেলেকে বলছে ওনাকে আজকে একা বাড়ি যাওয়ার ব্যবস্থা করুন। বলছে স্যার একা সে যাবে না কোনো কিছুর বিনিময়ে, পথটাও ভালো না আমাদের, আর লাঠিতে ভর দিয়ে চলতে পারে না, তার ধরে ধরে নিতে হয়, আমাদের দুর্গম পথ যেতে হয়, কষ্ট করে ধরে ধরে তাকে আনছে, এখানে অনেকটা পথ, আধা ঘন্টার পথ। বলছে আজকে একা ছেড়ে দেবেন এবং পিছনে আপনার একজন বন্ধুকে দেবেন, একটি কৌশল অবলম্বন করে। কি কৌশল? বলছে ওনাকে যখন গাড়ি থেকে নামাবেন, যে পথটুকু আপনার হাঁটতে হয়, অনেকটা পথ হাঁটতে হয়, আপনার জঙ্গলের পথ, পিছনে এক বন্ধুকে রাখবেন, ওনাকে বলবেন আব্বা আপনি লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটে যাবেন, আজকে আমি জরুরি কাজে যাচ্ছি, আমি আসতে পারবো না, আপনি আস্তে যেতে পারবেন, সমস্যা নাই, লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে যাবেন। এখন উনি পথে নেমে তাকাচ্ছে আর হাঁটছে না, কোনো লোকের সন্ধান করতেছে, কিন্তু হাঁটে না। এখন একদূর বলে বসে পড়ছে। পিছন থেকে ওই ছেলেটির বন্ধু, তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে আপনি বলবেন, উনি যখন দূর থেকে হাই দেবেন এবং বলবেন বাঘ আসছে, বাঘ, ওই দিকে বাঘ আসছে, তার বিপরীত দিক থেকে বাঘ আসতেছে, এটা বলবেন। ওই ছেলেটি ওর কাছে কাছে গিয়ে মুরব্বী খুব জোরে জোরে চিৎকার করতেছে বাঘ বাঘ, দৌড়েই পাওয়া উচিত, যেখানে আসবো। এই ভদ্রলোক লাঠি ফেলে দিয়ে আজও দৌড় কালো দৌড়, এক দৌড়ে বাড়িতে গিয়ে পড়ে গেছে। এখানেও কিন্তু এক ধরনের প্লাসিবো ইফেক্ট কাজ করছে, অর্থাৎ তার জীবনী শক্তিকে সাময়িকভাবে উদ্দীপ্ত করছে। আমাদের প্লাসিবো, এটা প্লাসিবো ইফেক্ট কিন্তু এক ধরনের প্লাসিবো, কথা দিয়ে তাকে স্টিমুলেশন করা হচ্ছে, আর আমরা অনৌষধি দিয়ে একজন রোগীকে স্টিমুলেশন করি এবং তাকে উদ্দীপ্ত করি এবং তার মন মানসিকতা সে ভাবে যে ওষুধ খাচ্ছে। এই যে রোগীর মানসিক বিশ্বাস, এই বিশ্বাসের ফলে তার জীবনী শক্তি ভালোভাবে কাজ করার সুযোগ পায়, এবং এই যে বিশ্বাসের ফলে যে তার শারীরিক উন্নতি হয়, এই উন্নতিটাকেই বলা হয় বিজ্ঞানের ভাষায় প্লাসিবো ইফেক্ট। এখন এই প্লাসিবো ইফেক্ট কিভাবে কাজ করে আমি উদাহরণ দিয়ে বুঝালাম, অনেকটা বুঝতে পারছেন আশা করি।
মানুষের মস্তিষ্ক এবং শরীরের মধ্যে এক গভীর যোগাযোগ রয়েছে। যখন কোনো ব্যক্তি বিশ্বাস করেন যে তিনি একটি কার্যকর চিকিৎসা নিচ্ছেন, তখন তার মস্তিষ্কে এন্ডোরফিন বা ডোপামিনের মতো কিছু হরমোন বা রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এগুলো প্রাকৃতিকভাবে শরীরের মধ্যে ব্যথা কমায়, মানসিক চাপ দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপ্ত করে। ফলে রোগী সত্যিই একটা আরাম অনুভব করেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে মস্তিষ্কের এন্ডোরফিন বা ডোপামিন এর মতো কিছু একটা হরমোন বা রাসায়নিক পদার্থ নিঃসরণ ঘটে। কখন ঘটে? যখন সে ভাবে, তখন তার মধ্যে বিশ্বাস জন্মে। অনেকে নেশা করে, তাদেরকে রিহ্যাব সেন্টারে নিয়ে তাদেরকে প্লাসিবো জাতীয় ঔষধ দেওয়া হয়। সে মনে করে আমি ওষুধ খাওয়ার সময় হয়, তখন সে নিতুন নেশার ড্রাগটা নেয়, সে তখন ঠিক একই সময় তাকে প্লাসিবো দেওয়া হয় এবং সে ভাবে আমি ড্রাগ নিচ্ছি, এই বুঝি আমার ঘুম আসবে। এভাবে আস্তে 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 তার মস্তিষ্কের এন্ডোরফিন বা ডোপামিন জাতীয় রাসায়নিক পদার্থ নিঃসরণ ঘটানো হয় এবং ধীরে ধীরে তার শরীরকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। এই যে প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপ্ত করে, এটি হলো প্লাসিবো ইফেক্ট। এভাবেই দেহকে মানে কাজ করে এবং রোগী আস্তে আস্তে আরামের পথে যায়। হোমিওপ্যাথিক এবং প্লাসিবো ইফেক্ট, হোমিওপ্যাথির সাথে এই শব্দ দুটির খুব গভীর সম্পর্ক। হোমিওপ্যাথি এবং প্লাসিবো ইফেক্ট, আধুনিক চিকিৎসা বিজ্ঞানী এবং গবেষকদের অনেকেরই দাবি হোমিওপ্যাথিক ওষুধের কাজ করার পেছনে এই প্লাসিবো ইফেক্ট এর বড় ভূমিকা রয়েছে। কারণ হোমিওপ্যাথিক ওষুধগুলো ডাইলেশন বা তরলীকরণের মাধ্যমে এতটাই সূক্ষ্ম মাত্রায় তৈরি হয় যে বিজ্ঞানীদের মত তাতে মূল ওষুধের কোনো ভৌত অণু অবশিষ্ট থাকে না। ঘটনাটাও সত্য, অর্থাৎ ঔষধের কোনো এক্সিস্টেন্স থাকে না, তাই কিন্তু সেখানে পাওয়ার থাকে শক্তি হিসাবে। চিকিৎসা বিজ্ঞানের মতে চিকিৎসকের প্রতি আস্থা, চিকিৎসকের দীর্ঘ সময় নিয়ে রোগীর কথা শোনা এবং ওষুধ খাওয়ার কারণে রোগীর মনের মধ্যে যে ইতিবাচক বিকাশ তৈরি হয়, মূলত সেটির কারণে রোগী সুস্থ হন। যদিও হোমিওপ্যাথিক চিকিৎসকরা এই ধারণা আমরা একেবারেই মানতে নারাজ, কারণ আমাদের ওষুধ কাজ করে শক্তি হিসেবে। যদিও ওষুধের মধ্যে আমরা বিশেষ গবেষণা করে দেখা যায় যে হোমিও ওষুধের 30 শক্তি 2 শক্তির উপরে ওষুধের কোনো এক্সিস্টেন্স ভিতরে অস্তিত্ব পাওয়া যায় না, কিন্তু সেটি কাজ করে শক্তি স্তরে এবং শক্তি হিসেবেই ওষুধ থাকে। এই যে তরলের মধ্যে শক্তি হিসেবে থাকে অদৃশ্য, যা দেখা যায় না, ছোঁয়া যায় না। আমরা চিকিৎসা বিজ্ঞানের হোমিও ডাক্তাররা ধারণা করেন যে আমাদের হোমিও কাজ হয় না, প্লাসিবো ইফেক্টের কারণে আমাদের রোগী ভালো হয়। এটি একেবারেই ভুল ধারণা, এটি আমরা মানি না। আমরা বিশ্বাস করি হোমিওপ্যাথি ওষুধ সূক্ষ্ম এবং শক্তি স্তরে গিয়ে জীবনী শক্তিকে উদ্দীপ্ত করে এবং রোগীকে সুস্থ করে। আমরা তাহলে এই ছোট্ট আজকে আলোচনায় আমরা দেখলাম যে ওষুধের মুখ্য ক্রিয়া, ওষুধের গৌণ ক্রিয়া এবং প্লাসিবো কি জিনিস, প্লাসিবো আমাদের কিভাবে ব্যবহার করতে হয়, প্লাসিবোর কি কি বৈশিষ্ট্য আছে, তারপরে প্লাসিবো কেন ব্যবহার করতে হয়, অর্গানের আলোকে প্লাসিবো, তারপরে প্লাসিবো কতদিন দেওয়া উচিত এবং প্লাসিবো ইফেক্ট কি এবং এটি কিভাবে কাজ করে প্লাসিবো ইফেক্ট, আর হোমিওপ্যাথি এবং প্লাসিবো ইফেক্ট কি জিনিস। এত কিছু আলোচনা করার পরেও আমরা এখন পরিষ্কারভাবে বুঝতে পারি একজন আদর্শ হোমিওপ্যাথ হতে হলে অবশ্যই
অবশ্যই প্লাসিবো সম্পর্কে ধারণা থাকতে হবে এবং প্লাসিবো নিয়মিত ব্যবহার করা শিখতে হবে অবশ্যই। এ পর্যন্ত আজকে আলোচনা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, নমস্কার।